আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ এই বইয়ের আমি তোমাদেরকে এর আগে 11 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দিয়েছিলাম। এবার আমি 12 পৃষ্ঠা থেকে সম্পূর্ণ বইটার ভিডিও দিয়ে দিব। তোমার যার যে অধ্যায়গুলো লাগে তোমরা সেটা পড়ে ফেলবা। তোমরা যদি এভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা সব এমসি গুলো পারবা। দেখো কি বলছে, ধ্বনি। ধ্বনিকে দেখো ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি? ধ্বনি। দেখো একটা যদি আমরা যদি ভাষাকে ভাঙ্গি, বাক্য পাবো, বাক্য থেকে আমরা শব্দ পাবো, শব্দের শেষে একদম ধ্বনি পাবো। তার মানে ধ্বনি ভাঙলে আর কিছু পাওয়া যাবে না। ধ্বনি তো আ অ ই, ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই এমসিকিউটা আসেই যে ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। তার মানে আমরা যদি কোনো ভাষা যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, কোনো ভাষাকে যদি আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তাহলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাকে বলা হয় ধ্বনি। কোনটা বলতো? এই অবিভাজ্য, এই যে যেটাকে আর ভাঙ্গা যায় না, এগুলো হলো কি? ধ্বনি। তাহলে মানুষের এই যে বাকযন্ত্রের সাহায্যে কি হয় বলতো? এই ধ্বনি সৃষ্টি হয়। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। ওকে। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো যে আমরা যদি ভাষাকে বিশ্লেষণ করি তাহলে আমরা কয়টা মৌলিক উপাদান পাবো? ৪ টা। এই উপাদানগুলো হলো কি? ধ্বনি, শব্দ, বাক্য আর হলো অর্থ। এগুলো হলো ভাষাকে বিশ্লেষণ করলে ৪ টা উপাদান আমরা পেয়ে থাকি। তো মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে। তো মানুষের কথা হলো অর্থযুক্ত ধ্বনি। তো ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। মানুষ যা আওয়াজ করে তাই ধ্বনি। বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহই মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি। আসলে ধ্বনি হলো ভাষার মূল ভিত্তি। তাহলে যদি বলে ভাষার মূল ভিত্তি কোনটা? এই যে ভাষার মূল ভিত্তি হলো কি? ধ্বনি। ধ্বনি নির্গত হয় মুখ দিয়ে। দেখো ধ্বনি উৎপাদনে মুখ, নাসিকা, কণ্ঠ প্রভৃতি বাকপতঙ্গ ব্যবহৃত হলেও ধ্বনি উৎপাদনের মূল উৎস কিন্তু ফুসফুস। আর ব্যাকরণে তোমরা কিন্তু কি করবা? শুধু দাগালো লাইনগুলো পড়বা, তাতে সব এমসিকিউ কমন পেয়ে যাবে। ওকে। তাহলে ধ্বনি উৎপাদনের মূল উৎস কি? ফুসফুস। তাহলে ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ করি, ত্যাগ করি। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাকপতঙ্গের সংস্পর্শে আসে। তাহলে এই ফুসফুস থেকে বাতাস ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা লাগে। এই ঘর্ষণের ফলে মুখে নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয়। তার মানে এই যে ফুসফুস থেকে বাতাসগুলো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যখন আসে, তখন মুখ গহ্বরে প্রবেশের পর বিভিন্ন বাকপতঙ্গের সংস্পর্শে আঘাত লাগার দরুন ধ্বনি তৈরি হয়। ওকে। তাহলে ধ্বনির গঠনে বিভিন্ন বাকপতঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ধ্বনি গঠনে কার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? এই বাকপতঙ্গগুলোর বা বাকযন্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখন ধ্বনির সাধারণ অর্থ কি বলতো? ধ্বনির সাধারণ অর্থ হলো আওয়াজ। কিন্তু ব্যাকরণে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি হলো ২ প্রকার, স্বরধ্বনি আর হলো ব্যঞ্জনধ্বনি। তাহলে মনে রাখবা ধ্বনি কয় প্রকার? ধ্বনি হলো ২ প্রকার। আর ধ্বনির সাধারণ অর্থ কি? আওয়াজ। এটা মনে রাখবা। দেখো কোনো ভাষায় ধ্বনিগুলো লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। তার মানে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্নই আসলে বর্ণ। প্রতীক বা চিহ্নই কি বলতো? এই প্রতীক বা চিহ্নই হলো বর্ণ। অ, আ, ক, খ এগুলো প্রত্যেকটা করে প্রতীক বা বর্ণ। এবার বর্ণমালা দেখো, কোনো ভাষার যে বর্ণ সমষ্টির সুনির্দিষ্ট সাজানো ক্রমগুলোকে বর্ণমালা বলে। যেমন যেমন বাংলা ভাষায় লিখিত বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে। তো ধ্বনি ২ প্রকার। ধ্বনি কয় প্রকার বলতো? ধ্বনি হলো ২ প্রকার। স্বরধ্বনি আর হলো কি? আর হলো ব্যঞ্জনধ্বনি। তাহলে এটা মনে রাখবা, ধ্বনি কয় প্রকার? ধ্বনি ২ প্রকার। একইভাবে লিখিত প্রতীক তথা বর্ণ ২ প্রকার। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। তাহলে বর্ণ কয় প্রকার? বর্ণ হলো ২ প্রকার। এটা মনে রাখবা। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি দেখো, যেসব ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই উচ্চারিত হতে পারে তাকে বলে স্বরধ্বনি। মানে যে ধ্বনি উচ্চারণের সময় আর কারো সাহায্যের প্রয়োজন হয় না তাকে বলে স্বরধ্বনি। আর স্বরধ্বনির লিখিত রূপগুলোই হলো কিন্তু এই স্বরবর্ণ। স্বরধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? স্বরবর্ণ। ১১ টা। স্বরবর্ণ মোট ১১ টা। কিন্তু স্বরধ্বনি কিন্তু স্বরধ্বনি হলো ৭ টা। কিন্তু স্বরবর্ণ হলো ১১ টা। এটা মনে রাখবা। যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে না তাকে বলে ব্যঞ্জনধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হলো ব্যঞ্জনবর্ণ। তো ব্যঞ্জনবর্ণ হলো কয়টা বলতো? ব্যঞ্জনবর্ণ হলো ৩৯ টা। ব্যঞ্জনবর্ণ কয়টা? ৩৯ টা। তাহলে স্বরবর্ণ ১১ টা, ব্যঞ্জনবর্ণ ৩৯ টা। খুবই গুরুত্বপূর্ণ কয়টা কথা আছে দেখো। স্বরবর্ণ হলো কয়টা বলতো? স্বরবর্ণ হলো ১১ টা। আর ব্যঞ্জনবর্ণ কি? ব্যঞ্জনবর্ণ কয়টা? ৩৯ টা। তাহলে এই সর্বমোট কয়টা বলতো? মোট হলো করি ৫০ টা। সর্বমোট হলো ৫০ টা। এখন এখানে তোমাদের মনে রাখতে হবে যে ঋষিকে দেখো, এখানে তোমাদের মনে রাখতে হবে দেখো পূর্ণ মাত্রা, তারপর হলো কি অর্ধমাত্রা, অর্ধমাত্রা আর হলো মাত্রাহীন বর্ণ। ঠিক আছে? এখন এই টোটাল বর্ণ তো ৫০ টা, তাই না? স্বরবর্ণ ১১ টা, ব্যঞ্জনবর্ণ ৩৯ টা। এর মধ্যে ৩২ টা হলো পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা মানে দেখো আমি যেমন ক লিখি এমনে দাগ দেই, এটা পূর্ণমাত্রা। খ লিখি এমনে দাগ দেই, এটা হলো অর্ধমাত্রা। আর যদি আমি
দেখো আমি যদি এ লিখি কোনো মাত্রা নেই, এগুলো হলো মাত্রাহীন। তাহলে পূর্ণমাত্রা টোটাল 50টা বর্ণের মধ্যে 32টা হলো পূর্ণমাত্রা থাকবে, আর অর্ধমাত্রা যেটা মাত্রা ছোট এটা হলো কয়টা, এটা হলো 8টা। তাহলে 32 আর 8 কত হয় বলো তো? 32 আর 8 তোমাদের জানো 40 হয়, তাই না? 40 এর সাথে যদি 10 যোগ করি তাহলে কিন্তু 50 হবে, তাই না? তাহলে 10টা হলো মাত্রাহীন, মনে রাখবা। 32টা হলো পূর্ণমাত্রা, তারপর মাত্রা ছোট মাত্রা অর্ধমাত্রা হলো 8টা, আর মাত্রাহীন মাত্রা নাই এটা হলো 10টা। 32 আর 8 40 আর 10 50, এভাবে মনে রাখবা। পূর্ণমাত্রা অর্ধমাত্রা আর মাত্রাহীন। এবার দেখো এর মধ্যে আবার মনে রাখতে হবে স্বরে পূর্ণমাত্রা কয়টা। হ্যাঁ, স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা কয়টা। দেখো স্বরবর্ণ পূর্ণমাত্রা দেখো, অ আ রস্যই দীর্ঘই রস্যউ দীর্ঘ উ, এই যে 6টা দেখো, এই 6টা হলো পূর্ণমাত্রা। আর রি শুধু অর্ধমাত্রা, আর বাকি 4টা মাত্রাহীন। 6টা হলো পূর্ণমাত্রা, আর অর্ধমাত্রা হলো একটা, যেটা হলো কি রি। আর মাত্রাহীন হলো 4টা, মাত্রাহীন হলো 4টা। তাহলে 6 এর 1 7 আর 4 11। তাহলে ব্যঞ্জন মানে কয়টা তো সেক্ষেত্রে তাহলে টোটাল কত, ব্যঞ্জন মানে কয়টা। তাহলে ব্যঞ্জন মানে তাহলে তোমরা কি করবে, এভাবে বিয়োগ করে দিবা। দেখো 32 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে 26, আর 8 থেকে 1 বাদ দিলে হবে 7, 10 থেকে 4 বাদ দিলে হবে 6। দেখো এবার উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য দেখো, এই যে ধ্বনিগুলো যে আছে স্বর ধ্বনিগুলো, এগুলো বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়। যেমন দেখো অ আ, এটা আমাদের কণ্ঠ লাগে। দেখো গলার নিচে যে তোমাদের গলার নিচে দেখো ছেলেদের একটু উঁচু জায়গা আছে, এখানে মেয়েদের এটা থাকে না। এইটা দেখো নাড়াচাড়া করে অ আ, এই জায়গায় সাউন্ড হয়। হ্যাঁ, তাহলে এটা হলো কণ্ঠধ্বনি। এটা কি, এটা হলো কণ্ঠধ্বনি। ই ই দেখো ই ই বললে ই তালু লাগে। হ্যাঁ, জিহ্বার একটু উপরে দেখো ই ই, ওই জায়গায় একটা সাউন্ড হয়, এটা হলো তালু। যেমন নাম হলো তালব্য ধ্বনি। ঠিক আছে। এবার রস্য উ দেখো, রস্য উ দীর্ঘ উ। হ্যাঁ, এটা কিন্তু ঠোঁট লাগে উ, তাই না? ঠোঁটটা গোল হয়ে যায়, এটা ওষ্ঠধ্বনি। আবার রি দেখো রি, এটা হলো মূর্ধা লাগে, এই জন্য মূর্ধন্য ধ্বনি। এ ওই, এগুলো হলো কণ্ঠ আর তালু দুইটাই লাগে, এই জন্য কণ্ঠ তালব্য। আর ও এটা কণ্ঠ আর ওষ্ঠ লাগে, এই জন্য নাম হলো কণ্ঠস্থ ধ্বনি। এবার দেখো এই যে বাংলা ব্যঞ্জনমালার যে ধ্বনিগুলো আছে, এই যে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনমালার ধ্বনিগুলো 5টা বিভাগ আছে। ওকে, এই 5টা বিভাগকে বর্গ বলে, 5টা বিভাগকে বর্গ বলে। এই যে দেখো ক চ ট ত প, এই যে ক চ ট ত প হলো 5টা বর্গ। এই দেখো প্রথম অক্ষরগুলো নাম দিয়ে বর্গ, এই যে ক, এই যে চ, হ্যাঁ, এই যে ট, এই যে ত, এই যে প। তাহলে এই যে তোমার ক থেকে ম পর্যন্ত এখানে 25টা ধ্বনি আছে। কয়টা? 25টা ধ্বনি আছে। এই 25টাকে বলা স্পর্শ ধ্বনি। কি বলে? এই এদেরকে 5টা ভাগে ভাগ কর, 5 5 25, 25টা ধ্বনি। এখানে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় আর প বর্গীয় ধ্বনি এগুলো। ঠিক আছে। ক খ গ ঘ উ ম, তাহলে এটা ক বর্গীয়। চ ছ জ ঝ ঞ, এটা ট বর্গীয়। ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা ট বর্গীয়। এভাবে প ফ ব ভ ম, এটা হলো প বর্গীয়। ত থ দ দ দন্ত ন, এটা হলো ত বর্গীয়। তাহলে এভাবে প ফ ব ভ ম, এটা হলো প বর্গীয়। তাহলে এই যে ধ্বনি, তাহলে বর্গীয় বর্ণ কয়টা তোমাদের মনে রাখতে হবে? 5টা। ওকে, এবার দেখো উচ্চারণ স্থান দেখো, এই যে আমরা যে ক বর্গীয় ধ্বনিগুলো ক খ গ ঘ উ ম, দেখো এগুলো কিন্তু বলতে গেলে জিহ্বা লাগে। ক খ গ ঘ দেখো জিহ্বা লাগে। আর গলার এই যে গলার নিচে দেখো এখানে কণ্ঠ আছে, এই কণ্ঠ লাগে, এই জন্য কণ্ঠ বা জিহ্বা মূলে এদের নাম। ওকে, এটা মনে রাখবা। আর চ ছ জ ঝ ঞ, এটা এগুলো তালু লাগে, এই জন্য নাম হলো তালব্য ধ্বনি, এর নাম হলো তালব্য ধ্বনি। আর ট ঠ ড ঢ মূর্ধন্য, দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলো মূর্ধা লাগে, এগুলো মূর্ধন্য ধ্বনি। আর ত থ দ দ দন্ত ন, এগুলো দন্ত দাঁতের গোড়া লাগে, এই জন্য দন্ত ধ্বনি। আর প ফ ব ভ ম, দেখো এগুলো বলতে গেলে 2 ঠোঁট লাগে, এই জন্য এদের নাম হলো ওষ্ঠধ্বনি। ঠিক আছে, এগুলো মনে রাখবা। আর এখানে তোমাদের দেখো ক খ গ ঘ ম, ঠিক আছে, চ ছ জ ঝ, এখানে একটা তালব্য স দিছে, এটাও আসলে তালব্য বলি না আমরা, তালব্য স, তালব্য স, এ তালব্য ধ্বনি। আর ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলো মূর্ধধ্বনি। আর এখানে দৈশন্য র ঢৈশন্য র, এগুলো কিন্তু ড ঢ থেকে আসছে, এই জন্য এগুলো মূর্ধধ্বনি। আর ত থ দ দ দন্ত ন, এগুলো দন্তধ্বনি, এই লাইনের সবগুলো। আর প ফ ব ম ম, এগুলো হলো ওষ্ঠধ্বনি। আর এই যে দেখো লাস্টে যে ধ্বনিগুলো দেখতেছো না, উম ইয় ন ন মা, ইয় ন ন মা, এগুলো যে দেখছো এগুলো হলো নাসিক ধ্বনি। এগুলো কি বলতো? এগুলো হলো নাসিক ধ্বনি, উ ইয় ন ন ম। এবার দেখো এই যেখানে আবার লিখছে দেখো কণ্ঠধ্বনি কোনগুলো। কণ্ঠধ্বনি হলো আমরা যে পড়ছি অ আর ক খ গ ঘ, তাহলে এখানে আবার দিয়ে দিছে তালব্য ধ্বনি, ওই যে যেগুলো তালু দিয়ে উচ্চারিত হয়, চ ছ জ ঝ, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। ট ঠ ড ঢ, এগুলো হলো মূর্ধন্য ধ্বনি, এখানে হলো মূর্ধন্য ধ্বনি, এই যে মূর্ধন্য ধ্বনি। ঠিক আছে। ত থ দ দ দন্ত ন, এগুলো হলো দন্তন্য ধ্বনি। আর ওই যে দেখো প ফ ব ব ম আর সু দীর্ঘ উ, দেখো এগুলো হলো ওষ্ঠধ্বনি। আর নাসিক ধ্বনি বলছে আমরা উ ইয় ন ন ম, এগুলো হলো নাসিক ধ্বনি। এর আরেকটা নাম হলো অনুনাসিক ধ্বনি। আছে যে নাসিক ধ্বনির অপর নাম কি? অনুনাসিক ধ্বনি, এটা মনে রাখবা। এবার দেখো প্রত্যেক বর্গের মধ্যে 2টা অঘোষ ধ্বনি থাকে, 2টা ঘোষ ধ্বনি থাকে, হ্যাঁ, 2টা অল্প প্রাণ থাকে, 2টা মহাপ্রাণ থাকে।
তাহলে এখন এটা বোঝার একটা উপায় আছে, দেখো এটা বোঝার একটা উপায় হলো আমি দেখাচ্ছি আগে। ক, খ, গ, ঠিক আছে, ঘ আর হলো উ, তাই না? স, স, বর্গীয় জ, ঝ আর হলো ইয়। তাহলে এটা হলো 1 নম্বর লাইন, এটা হলো 2 নম্বর লাইন, এটা হলো 3 নম্বর লাইন, এটা 4 নম্বর লাইন আর 5 নম্বর লাইন। তাহলে এই 5 নম্বর লাইনের বর্ণগুলো হলো নাসিক্য ধ্বনি। এগুলো কি? এগুলো হলো আমরা বলতে পারবো নাসিক্য, হ্যাঁ, নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। ও, ইয়, ন, ন, ম। আর এই যে 1 নম্বর যেগুলো আছে দেখো, প্রিয় দেখো 1 আর 2, 1 আর 2 হলো অঘোষ ধ্বনি। কি বলতো? অঘোষ ধ্বনি। তো কোনো জায়গায় বাধা পায় না তেমন বেশি। ক, খ। এবার দেখো ক, খ হলো অঘোষ, চ, ছ হলো অঘোষ। এবার হলো গ, ঘ, এই 3 নম্বর আর 4 নম্বর যেগুলো, যে 3 আর 4, এরা হলো ঘোষ ধ্বনি। এরা কি? ঘোষ ধ্বনি। যেমন গ, ঘ, ঝ, ঝ, এরা ঘোষ ধ্বনি বলে। তাহলে 1 আর 2 হলো অঘোষ ধ্বনি আর 3 আর 4 হলো ঘোষ ধ্বনি। এবারে দেখো এই যে 1 আর 3, ওকে, এই যে 1 আর 3 এই দুইটা আবার কি জানো? এই দুইটা আবার হলো অল্প প্রাণ। এই দুইটা কি? অল্প প্রাণ ধ্বনি, ঠিক আছে? ক হলো অল্প প্রাণ আর হলো গ হলো অল্প প্রাণ। আর তাহলে ক হলো আবার কি? ক কিন্তু আবার দেখো আমরা 1 নম্বরটা আবার অঘোষ, তাই না? তাহলে ক হলো অঘোষ অল্প প্রাণ। এটা কি? অঘোষ অল্প প্রাণ। আবার গ দেখো, গ কিন্তু অল্প প্রাণ, কিন্তু গ হলো ঘোষ অল্প প্রাণ। আর দেখো এই যে 2 আর 4 যে বর্ণগুলো আছে, এই যে 2 নম্বরটা, এই যে এগুলো, এই যে 2 গুলো আর হলো 4, এগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। এগুলো কি? মহাপ্রাণ ধ্বনি। তাহলে ক, খ হলো অঘোষ, গ, ঘ হলো ঘোষ। মানে 1 আর 2 হলো কি? 1 আর 2 হলো অঘোষ, আর হলো 2 আর 3 আর 4 হলো কি? ঘোষ। মানে যে যেমন গ, ঘ, জ, ঝ সবগুলা লাইনের একই রকম, হ্যাঁ? আবার যদি হলো আমরা যদি বলি 1 আর 3 হলো অল্প প্রাণ, 2, 4 হলো মহাপ্রাণ। আবার 1 নম্বরে গুলো আবার অঘোষ অল্প প্রাণ, 2 নম্বরে গুলো আবার অঘোষ মহাপ্রাণ, 3 নম্বরের গুলো কি হবে দেখো? 3 কিন্তু অল্প প্রাণ, আবার 3 হলো ঘোষ, ঘোষ অল্প প্রাণ। 4 আবার দেখো, 4 কিন্তু আবার মহাপ্রাণ, 4 হলো মহাপ্রাণ, আবার 4 কিন্তু আবার ঘোষ, ঘোষ মহাপ্রাণ, ঠিক আছে? যেমন তোমাকে বললো কি নিচের কোনটি অঘোষ? অঘোষ অল্প প্রাণ, ওকে, অল্প প্রাণ এভাবে তোমাকে বললো। এবার তোমাকে ওইখানে দিল যে ক, তারপর তোমাকে বললো কি খ, হ্যাঁ, তারপর তোমাকে বললো কি গ, তারপর তোমাকে বললো ঘ। কোনটা অঘোষ অল্প প্রাণ দেখো? তাহলে আমরা জানি ক হলো অঘোষ অল্প প্রাণ। তাহলে এটা আমাদের আনসার, ঠিক আছে? তাহলে দেখো আশা করি এখন আর এটা বুঝতে সমস্যা হবে না। তাহলে মানে কি, যে অঘোষ ধ্বনি যেগুলো, যেগুলো কোনো ঘোষ বা আঘাতজনিত উচ্চারণের সময় আঘাতজনিত কোনো শব্দ সৃষ্টি হয় না, এগুলোকে অঘোষ ধ্বনি বলে, এদেরকে শ্বাসধ্বনি বলে। অঘোষ ধ্বনির আরেকটা অপর নাম কি? ডেমসিকে আসতে পারে শ্বাসধ্বনি। আর ঘোষধ্বনি দেখো আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হবে, এদেরকে বলে নাদধ্বনি। তাহলে ঘোষধ্বনির অপর নাম কি ধ্বনি? নাদধ্বনি। এটা মনে রাখবা, ঘোষধ্বনির অপর নাম নাদধ্বনি। আর অঘোষধ্বনির অপর নাম কি? অঘোষধ্বনির অপর নাম হলো শ্বাসধ্বনি। এটা মনে রাখবা। আর অল্প প্রাণ দেখো, অল্প প্রাণ মানে বাতাসের চাপের স্বল্পতা থাকবে, বাতাসের চাপের স্বল্পতা থাকবে, তাকে অল্প প্রাণ বলবে। আর বাতাসের চাপের আধিক্য থাকলে তাকে কি বলবে? মহাপ্রাণ বলবে, ঠিক আছে? এই যে যতটুকু করে দিছি এতটুকু করে মাথার মধ্যে রাখবা, তাহলে এমসিকিউ পারবা, ঠিক আছে? ওরা কেন দিছে অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, হ্যাঁ, আমি যেভাবে দিছি এভাবে তুমি বের করে ফেলবা। এবার দেখো পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী মানে কি? অন্যের আশ্রয়ে, একা বসতে পারে না। দেখো অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটাকে কি বলা হয় বলতো? এই তিনটা হলো পরাশ্রয়ী ধ্বনি। স্বতন্ত্রভাবে এরা উচ্চারিত হতে পারে না, এদেরকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি, ঠিক আছে? এদের আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে অযোগবহ ধ্বনি। এবার দেখো ধ্বনির উচ্চারণ দেখো, উচ্চারণ আসলে উচ্চারণ একটা বাচনিক প্রক্রিয়া। মানুষ কি করে? মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে উচ্চারিত যে অর্থবোধক ধ্বনিগুলো সৃষ্টি করে, এগুলো কিন্তু ভাষা বলে। দুই ভাবে ধ্বনি বা ভাষাকে প্রকাশ করা যায়, একটা হলো লিখে, একটা হলো মুখ দিয়ে উচ্চারণ করে। বাংলা বর্ণমালায় বর্তমানে ব্যবহৃত স্বরবর্ণ কয়টা বলতো? এই বাংলা বর্ণমালায় বর্তমানে হলো স্বরবর্ণ হলো 11টা। তো কিন্তু দেখো এই যে প্রমিত বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনি হলো 7টা। তাহলে স্বরবর্ণ 11টা, আমি এটা আগেই বলেছিলাম, কিন্তু স্বরধ্বনি কটা? 7টা। দেখো রস্য, ই, এ, তারপর আ, ও, রস্য। দেখো কোনটা স্বরবর্ণ নয় কিন্তু স্বরধ্বনি, এটা যদি বলে তাহলে হবে ধ্বনির উচ্চারণ দেখো, দেখো পূর্বে উল্লেখ করা হয়েছে যে ধ্বনির কোনো স্বতন্ত্র ধ্বনি চিহ্ন নাই, ধ্বনির কোনো আলাদা কোনো চিহ্ন নাই, ধ্বনি কিন্তু আলাদা কোনো ধ্বনি চিহ্ন নাই। যদি মনে করো যে দেখো এই যে আমরা বুরকে জ, যোগ, ইয় যেটা, এটা দেখো এর সাথে দিছে এই যে গাত, জ্ঞাত, উচ্চারণটা দেখছো কি হয়েছে? জ্ঞাত। শব্দের শুরুতে যদি এটা থাকে দেখো বুরকে জ, যোগ, ইয়, এই যে বুরকে জ, যোগ, ইয়, এটা হলো তাহলে মানে কি গয় জ ফালা, এরকম সাউন্ড হয়, হ্যাঁ? কিন্তু লক্ষণীয় যে আবার শব্দের মধ্যে যদি আবার এটা থাকে বুরকে জয়, যোগ, ইয়, এটা যে এই যুক্ত বর্ণের সাথে যদি শব্দের মধ্যে থাকে, তখন কিন্তু আবার আর মতো উচ্চারণ হবে। যেমন বিজ্ঞান, হ্যাঁ, শুরুতে থাকলে শুধু আর মতো হবে। তাহলে ব্যঞ্জন বর্ণের বর্ণের সংখ্যা কয়টা? আমরা শিখছি ব্যঞ্জন বর্ণের বর্ণের সংখ্যা হলো কয়টা? 39টা। নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনি? দেখো এই যে ক, খ, তারপরে অ, আ, এগুলো হলো কি? কণ্ঠধ্বনি।